ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়ব্রত রায়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এবার এই পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, পিয়াজে ছিলেন একজন সুইস মনোবৈজ্ঞানিক এবং তিনি শুধুমাত্র মনোবিদ ছিলেন না, তিনি ছিলেন একাধারে দার্শনিক এবং তিনি জীববিদ্যাতেও গবেষণা করেছিলেন। এবং তার যে তত্ত্বে, তার থিওরিতে তিনি জীববিদ্যা, দার্শনিক বা দর্শন এবং মনোবিদ্যার একটা অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছিলেন। তার থিওরি আলোচনা করার পূর্বে একটা ওয়ার্ড আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ, হোয়াট ইজ কগনিশন? কগনিশন কি? কগনিশন হচ্ছে একটা মেন্টাল প্রসেস, একটা মানসিক প্রক্রিয়া। কিভাবে হয়? আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, ভাবনা চিন্তার মাধ্যমে যে নলেজ অ্যাকোয়ার করি সেটা কি বলা হয়? কগনিশন প্রসেস। এবার এই কগনিশন প্রসেসের মাধ্যমে আমরা নলেজ অ্যাকোয়ার করছি। তিনি বলতে চেয়েছেন যে এই যে বৌদ্ধিক সংগঠন বা কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিশনটা কখন ডেভেলপমেন্ট হয়? এটা একটা স্টেজ বাই স্টেজ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা স্টেজ বাই স্টেজ চলতে থাকে এবং ধীরে ধীরে আমাদের কিন্তু কগনিশনটা কিন্তু আরও কনস্ট্রাক্ট হয়। তো তিনি তার তত্ত্বে যে আলোচনার সময় যে বিষয়টার কথা প্রথম বলেছিলেন সেটা হচ্ছে স্কিমা। স্কিমা, যদিও স্কিমা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আর্ট বার্টলেট। তিনি তার তত্ত্বে স্কিমার ধারণা দিয়েছিলেন যে কথাটা আগে আমি বলে নিই, তারপর আমি ব্যাখ্যা করছি। যে কোনো বিশেষ মুহূর্তে তথ্যসমূহের একক সংগঠন, মানে হচ্ছে একটা শিশুর মধ্যে কোনো একটা বিষয়ে একটা ধারণা রয়েছে, একটা সাধারণ জ্ঞান রয়েছে। এবার এই স্কিমা সম্প্রসারিত হয় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এবং সম্প্রসারিত হওয়ার দুটো প্রসেস রয়েছে, অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন কি? আমরা আমাদের স্কিমার মধ্যে যে ধারণাটা রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে বা সেটার মাধ্যমে যখন আমরা পরিবেশ থেকে কোনো একটা তথ্যকে সংগ্রহ করি এবং নিজেদের আয়ত্তে আনি। আর অ্যাকোমোডেশন কি? যখন ওই তথ্যটা যেটা আমি অ্যাসিমিলেশনের দ্বারা নিজের মধ্যে আনলাম, যখন ওই তথ্যটার বিশ্লেষণ করে আমাদের মধ্যে নতুন ধারণা, নতুন অভিজ্ঞতা অর্জন হয়, তখন সেটাকে বলা হয় অ্যাকোমোডেশন। আমি একটা উদাহরণ দিয়ে পুরো স্কিমা এবং অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন পুরোটা বুঝিয়ে দিচ্ছি একটা উদাহরণ দিয়ে। স্কিমা হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে একটা ন্যূনতম একটা সাধারণ ধারণা শিশুর মধ্যে রয়েছে। আমি এখানে উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি যে একটা শিশু জানে যে 4টে পাওয়ালা বা 4টে পা আছে এরকম একটা প্রাণীর নাম হচ্ছে কুকুর। এটা শিশুটা জানে। অ্যাসিমিলেশন কখন হচ্ছে? দেখা যাচ্ছে তার সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল, কিন্তু সে জানে যে 4টে পা রয়েছে এরকম একটি প্রাণী হচ্ছে কুকুর। তাহলে সেই বিড়ালটাকেও সে নিজের স্কিমার পরিপ্রেক্ষিতে সে বিড়ালটাকেও কিন্তু কুকুর হিসাবেই নিজের মধ্যে নিয়ে নিল। এর ফলে কি হলো? স্কিমা মডিফাইড হলো, চেঞ্জ হলো না, কিন্তু স্কিমা মডিফাইড হলো। কারণ অ্যাসিমিলেশনে মডিফাইড হয়। এবার স্কিমা কখন চেঞ্জ হবে? যখন তার অভিভাবক, তার মাও হতে পারে, তার বাবাও হতে পারে, কোনো টিচারও হতে পারে, যখন তাকে বোঝালো যে না, কুকুর এবং বিড়ালের দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেখান থেকে আমরা পার্থক্য করতে পারি যে এটা কুকুর, এটা বিড়াল। তখন সে বুঝতে পারলো, তখন তার মধ্যে সেই নতুন যে অভিজ্ঞতা, নতুন যে ধারণাটা গঠন হলো, সেটা হচ্ছে যে সমস্ত
চারটে পা আছে এরকম প্রাণী কুকুর নয়, বিড়ালও হতে পারে। কারণ সে এখন কুকুর আর বিড়ালের মধ্যে বৈশিষ্ট্যটা জানতে পেরেছে এবং তার মধ্যে স্কিমা কিন্তু চেঞ্জ হয়েছে। স্কিমা চেঞ্জ হয়েছে যে সমস্ত চারটে পা আছে এরকম প্রাণী কুকুর নয়, বিড়াল হতে পারে বা অন্য কিছু হতে পারে। এটা হচ্ছে টোটাল স্কিমার ধারণা। এবং এখানে একটা ইকুইলিব্রিয়াম বলে একটা কথা আছে, যেটা বাংলা অর্থ হচ্ছে সাম্যাবস্থা। ইকুইলিব্রিয়ামটা কি, সাম্যাবস্থাটা কি? আমাদের মধ্যে যে ধারণাটা প্রথমে ওই শিশুটার মধ্যে যে প্রথমে যে ধারণাটা ছিল যে চারটে পা আছে এমন একটি প্রাণী হলো কুকুর, তার মানে সমস্ত চারটে পা আছে এরকম প্রাণী হবে কুকুর, এটা তার মধ্যে যে ধারণাটা ছিল সেটা সাম্যাবস্থায় ছিল। এবং যখন অ্যাকোমোডেশন হলো অর্থাৎ সে যখন জানতে পারলো কুকুর এবং অন্য পশুদের মধ্যে পার্থক্যটা কী এবং যে সমস্ত চারটে পা আছে এরকম প্রাণী কুকুর নয়, অন্য পশু হতে পারে বা অন্য প্রাণীও হতে পারে, সে যখন সেটা জানতে পারলো, এবার সেই ধারণাটা তার মধ্যে একটা সাম্যাবস্থা রাখলো। এটা কি বলা হয়? ইকুইলিব্রিয়াম। তার মধ্যে যে ধারণাটা, যে অভিজ্ঞতাটা সঞ্চয় হলো, যে তার যে স্কিমা পরিবর্তন হলো, সেটা একটা সাম্যাবস্থায় রয়েছে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবার আলোচনা করব স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। ফার্স্ট, সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ এই স্তরে, অর্থাৎ জন্ম থেকে 2 বছর এই বয়সের মধ্যে বা এই স্তরে শিশু ইন্দ্রিয়ের মাধ্যমে এবং দেহ সঞ্চালন করে সে জ্ঞান অর্জন করে। সেন্সরি মোটর স্টেজে, সেন্সরি কথার অর্থ হচ্ছে যে আমাদের যে ইন্দ্রিয়, মোটর কথা হচ্ছে অর্থ হচ্ছে সঞ্চালন, অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে এবং দেহ সঞ্চালনের মাধ্যমে যে জ্ঞান অর্জন করে শিশুরা, সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। এবার এই সেন্সরি মোটর স্টেজে কিছু রেসপন্সের কথা বলা আছে। ফার্স্ট রেসপন্স, রিফ্লেক্স। রিফ্লেক্স অ্যাকশন। জন্ম থেকে 1 মাস এই সময় রিফ্লেক্স অ্যাকশনে একমাত্র একটি ব্যাপার ঘটে, সেটা হচ্ছে মাতৃস্তন দুগ্ধপান। এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের একটা বৈশিষ্ট্য এবং এটাই মেন বৈশিষ্ট্য, মাতৃস্তন দুগ্ধপান। এবং সেকেন্ড, প্রাইমারি সার্কুলার রেসপন্স। 1 থেকে 4 মাস। রিফ্লেক্স অ্যাকশন মিন্স হচ্ছে তার একটা ক্রিয়া, একটা প্রতিক্রিয়া। 1 নম্বরে আছে রিফ্লেক্স অ্যাকশন, যেটার উদাহরণ হিসেবে আমি বললাম যে মাতৃস্তনদুগ্ধ পান। সেকেন্ডে আছে প্রাইমারি সার্কুলার রেসপন্স, অর্থাৎ প্রথমবারে যে রিফ্লেক্স অ্যাকশন রয়েছে সেটারই পরের স্তর প্রাইমারি সার্কুলার রেসপন্স, মানে হচ্ছে এই স্তরে তাদের আঙুল চোষা এই স্বভাবটা সবথেকে বেশি দেখা যায়, কারণ মাতৃস্তনদুগ্ধ পান সেখান থেকেই কিন্তু আঙুল চোষার স্বভাবটা আসে। থার্ড, সেকেন্ডারি সার্কুলার রেসপন্স 4 মাস থেকে 8 মাস। সেকেন্ডারি সার্কুলার রেসপন্সে যে বিষয়টা ঘটে, দেখবে যে একটা বাচ্চা, যেগুলো তাদের হাতে দেওয়া হয় একটু ঝুমঝুম করে আওয়াজ হয়, সেই জিনিসটা তারা বারবার নাড়াতে থাকে এবং সেই যে আওয়াজটা, সেই আওয়াজটা তারা উপভোগ করে।
সেই আওয়াজটা তারা বারবার শুনতে চায় বলে বারবার তারা সেই ঝুমঝুমিগুলো নড়াতে থাকে। এই রিফ্লেক্স, এই প্রতিক্রিয়াটা 4 থেকে 8 মাস বয়সে দেখা যায়। ফোর্থ, কোঅর্ডিনেটিং সেকেন্ডারি রেসপন্স। 8 থেকে 12 মাস। সেকেন্ডারি সার্কুলার রেসপন্সে আমি উদাহরণ দিলাম যে বাচ্চারা কি করে, যে ওই যে ঝুমঝুমিটা থাকে সেটাকে নিয়ে বারবার নাড়তে থাকে, সেখান থেকে যে আওয়াজটা হয় সেই আওয়াজটা তারা উপভোগ করে এবং সেটা তাদের শুনতে ভালো লাগে বলেই বারবার নাড়াতে থাকে। তার পরের স্টেজে কি আসছে, কোঅর্ডিনেটিং সেকেন্ডারি রেসপন্স। এই রেসপন্সটারই পরে, অর্থাৎ এই রেসপন্সটা যেটা ঝুমঝুমি নড়ানো ছিল না, যে বারবার আওয়াজটা শুনছিল, এবার সে ওই বস্তুটাকে ভালো করে পর্যবেক্ষণ করে, বস্তুটার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে যে আওয়াজটা আসছে কি করে, সেটা তারা বারবার বোঝার চেষ্টা করে। সেজন্য তারা বস্তুটাকে ভালোভাবে নিয়ে উল্টে পাল্টে এদিক ওদিক করে দেখে। সেটাই হচ্ছে কোঅর্ডিনেটিং সেকেন্ডারি রেসপন্স। ফিফথ, টার্সিয়ারি সার্কুলার রেসপন্স। বারো থেকে 18 মাস। এই পর্যায়ে কি হয়, টার্সিয়ারি সার্কুলার রেসপন্সে কি হয়, যে তাদের মধ্যে একটা শিশুদের মধ্যে অনেক সময় একটা বৈশিষ্ট্য দেখা যায় যে তারা যে চাবিওয়ালা যে গাড়িগুলো হয় না, বা যে পুতুলগুলো হয়, বা আমি যদি এখানে গাড়ি দিয়ে উদাহরণ দিই, চাবিওয়ালা গাড়িটাকে চাবি দিয়ে সেটাকে ছেড়ে দেয় এবং দেখা গেলো গাড়িটাকে এক জায়গায় ধাক্কা মারলো। তারা চাবিটা দিয়ে তাদের সেই বস্তুটাকে ছেড়ে দেয় এটা দেখার জন্য যে কী ঘটতে চলেছে বা কী হবে। এই বিষয়টাই কিন্তু হচ্ছে টার্সিয়ারি সার্কুলার রেসপন্স। সিক্সথ, 18 থেকে 24 মাস। মেন্টাল কম্বিনেশন, অর্থাৎ এবার বলা যেতে পারে তাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং স্টার্ট হচ্ছে, মানে মিনস তারা যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারছে তা নয়, মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের যে ফার্স্ট স্টেজ সেটা স্টার্ট হচ্ছে মেন্টাল কম্বিনেশনের মাধ্যমে। অর্থাৎ এবার তারা কোন একটা বস্তুকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে, যেটা টার্সিয়ারি সার্কুলার রেসপন্সে ছিল কি, যে একটা বস্তুকে বা একটা গাড়িকে সে চাবি দিয়ে ছেড়ে দিল, এটা দেখার জন্য যে গাড়িটাকে কোথাও ধাক্কা মারছে কিনা, বা কোথাও ধাক্কা লাগছে কিনা, বা এটা ছেড়ে দিলে এটা বস্তুটার সঙ্গে কী হবে, এই যে তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা, সেটার জন্য কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। লাস্ট ক্ষেত্রে মেন্টাল কম্বিনেশনে কি হচ্ছে, যেখানে তারা এবার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারছে, অর্থাৎ কোনো একটা বস্তুকে তাদের নিজেদের মতো করে তারা বিশ্লেষণ করতে পারছে, মানে জাস্ট স্টার্টিং প্রসেস। এই ছাড়াও এখানে সেন্সরি মোটর স্টেজের এই যে ছটা যে স্টেজের কথা বলা হয়েছে, মানে এই সেন্সরি মোটর স্টেজেরও এটা 6টা স্টেজ। এই যে স্টেজের কথা বলা হয়েছে এর বাইরে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। এই অবজেক্ট পার্মানেন্সটা কি, তাদের কাছে দেখবে তোমরা তাদের হাতে একটা মোবাইল দিয়ে দেবে, এই মোবাইলটা তুমি ছাড়িয়ে নেবে, দেখবে তারা কিছু বলবে না। অর্থাৎ তাদের কাছে, বা এমনও হয় মাঝে মাঝে যে মায়ের কোলে শিশু রয়েছে, শিশুটিকে মা বিছানায় রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো, শিশুটি কাঁদতে আরম্ভ করলো। কারণ কি, কারণ সে জানে যে যতক্ষণ বস্তুটা তার সামনে আছে ততক্ষণ তার অস্তিত্ব আছে, যখনই বস্তুটা পাশ থেকে চলে গেল বা কেউ পাশ থেকে চলে গেল, সুতরাং তার কোনো অস্তিত্ব নেই। এটা কিন্তু তাদের কাছে অবজেক্ট পার্মানেন্স। অর্থাৎ বিষয় কোনো একটা বস্তু বা কোনো একটা কেউ যখন তার সামনে আছে তার অস্তিত্ব আছে, যখন তার সামনে নেই তখন তার অস্তিত্ব নেই। এবার যখন সে দেখে যে মা চলে গেল, মাকে আর দেখতে পাচ্ছে না, তখন তার মধ্যে চলে আসে কি যে মায়ের আর অস্তিত্ব নেই, তখন সে কাঁদতে আরম্ভ করে। সেকেন্ড,
প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজকে দুভাগে ভাগ করা হয়, প্রি কনসেপচুয়াল আর ইনটিউটিভ থট। প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর, প্রি কনসেপচুয়াল 2 থেকে 4 বছরে, ইনটিউটিভ থট 4 থেকে 7 বছরে। প্রি অপারেশনাল স্টেজে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলি হচ্ছে, ফার্স্টেই যেটা দেখা যায় সেটা হচ্ছে রিয়েলিজম, অর্থাৎ বাস্তববোধ। রিয়েলিজম, বাস্তববোধ। এক্ষেত্রে বলা হয় যে শিশুর মধ্যে যে অন্তর্জগৎ রয়েছে এবং তার বাইরে যে বহির্জগৎ রয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য করা। শিশু প্রথমে মনে করে যে সে যেটা ভাবছে সেটাই বাস্তব, কিন্তু আস্তে আস্তে যখন তার ধারণা গঠন হয়, যখন তার স্কিমা সম্প্রসারিত হয়, সে আস্তে আস্তে বুঝতে পারে যে বহির্জগৎ অন্তর্জগৎ সম্পূর্ণরূপে আলাদা। অন্তর্জগতে আমি যা ভাবছি সেটাই বাস্তব নাও হতে পারে। সেকেন্ড, অ্যানিমিজম, সর্বপ্রাণবাদ। প্রথমে শিশু মনে করে যে পৃথিবীতে প্রতিটি বস্তুই, সব বস্তুই সজীব, অর্থাৎ সমস্ত বস্তুর প্রাণ আছে। এটা শিশু প্রথম মনে করে, সমস্ত বস্তুরই প্রাণ রয়েছে। এবং আস্তে আস্তে এই ধারণারও কিন্তু গঠন হতে শুরু করে। কিভাবে হয়? এক্ষেত্রে পিয়াজের 4টে স্তরের কথা বলেছেন। প্রথমে বলেছেন যে প্রথমে শিশু ভাবে কি, যে পৃথিবীতে প্রত্যেকটা বস্তুই সজীব, অর্থাৎ প্রত্যেকটা বস্তুরই প্রাণ রয়েছে। সেকেন্ডে কি হয়, তখন তারা ভাবে যে যে সমস্ত বস্তু সচল শুধুমাত্র সেই সমস্ত বস্তুই সজীব। থার্ডে কি হয়, তৃতীয় স্তরে দেখা যায় যে তারা ভাবছে যে যে সমস্ত বস্তু স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে শুধুমাত্র সেই সমস্ত বস্তুই সজীব বস্তু। চতুর্থ পর্যায়ে তাদের অ্যাকচুয়াল ধারণাটা গঠন হয়। তখন তারা বুঝতে পারে যে সচেতনতা হচ্ছে শুধুমাত্র প্রাণী জগতের মধ্যেই সীমাবদ্ধ। থার্ড, আর্টিফিশিয়ালিজম। আর্টিফিশিয়ালিজম বা কৃত্রিমতা বোধ। এখানে বলা হয় যে শিশু ভাবে কি, যে পৃথিবীতে সব কিছুই মনুষ্য সৃষ্টি, এবং আস্তে আস্তে তার যখন ধারণা গঠন হতে থাকে তখন সে বুঝতে পারে যে পৃথিবীতে অর্ধেক আছে স্বাভাবিক, অর্ধেক কৃত্রিম। অর্থাৎ সেক্ষেত্রে যদি উদাহরণ দেওয়া যেতে পারে, তাহলে পৃথিবীতে প্রকৃতি যেটা তৈরি হয়েছে, যে প্রকৃতি আমরা দেখি সেটা স্বাভাবিক, আর বাকি সমস্ত কিছু মনুষ্য সৃষ্টি। সেটাই আস্তে আস্তে তাদের মধ্যে সেই কৃত্রিমতা বোধটার অ্যাকচুয়ালি ধারণা গঠনটা তাদের মধ্যে হয়ে থাকে। কিন্তু তারা প্রথমও ভাবে কি, যে পৃথিবীতে সমস্ত বস্তুই বা সব কিছুই মনুষ্য সৃষ্টি। কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে পারে যে না, সব কিছু মনুষ্য সৃষ্টি নয়, কিছু স্বাভাবিক, কিছু মনুষ্য সৃষ্টি। ফোর্থ, ডিফার্ড ইমাজিনেশন। এই বয়সে, এই স্তরে বা এই 2 থেকে 4 বছর বয়সে দেখা যায় যে কোনো বাচ্চা যদি চিড়িয়াখানা গেছে, তো সেখানে তারা বাঘ বা সিংহের আওয়াজ শুনেছে। দেখা যাচ্ছে সে বাড়ি চলে এসছে, বাড়িতে আসার পরে সে সেই বাঘ বা সিংহের আওয়াজটাকে নকল করার চেষ্টা করছে। এই বৈশিষ্ট্যটা এই প্রি অপারেশনাল স্টেজের প্রি কনসেপচুয়াল স্টেজে এটা দেখা যায় 2 থেকে 4 বছর বয়সে। নেক্সট আলোচনা করব ইনটিউটিভ থট। এই সময় তাদের বাস্তব চিন্তনের বিকাশ হতে শুরু করে।
সেকেন্ড, তারা ভাষার মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া করে। এর ফলে তাদের মধ্যে কি হয়, যে মানসিক যে সংগঠন সেটা পরিবর্তিত হতে থাকে। থার্ড, ভাষার প্রয়োগের ওপর ওদের ক্ষমতা বৃদ্ধি হয়, অর্থাৎ কিভাবে ভাষা প্রয়োগ করতে হবে, কোথায় কি ভাষা প্রয়োগ করতে হবে, এই জাতীয় যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু বাড়তে থাকে। ফোর্থ, এই সময় তাদের চিন্তন প্রক্রিয়া এবং যে যুক্তিশক্তির নির্ভুলতা বাড়ে। ফিফথ, এই সময় তাদের মধ্যে যে মানসিক ক্রিয়াগুলো বা মানসিক কল্পগুলো রয়েছে এবং তাদের যে ক্রিয়া রয়েছে সেগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন হয় এবং তারা আরও পূর্ণতার দিকে এগিয়ে যায়। নেক্সট আলোচনা করব কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ। 1 নাম্বার, কনজারভেশন। এটা একটা উপলব্ধি মাত্র। এই কনজারভেশন প্রক্রিয়াতে কি হয়, যে বিষয়টা একই থাকে কিন্তু তার বাহ্যিক বৈশিষ্ট্যটা পরিবর্তন হয়। কিভাবে? এবং শিশুর মধ্যে সেই ধারণাটা গঠন হয় কিভাবে? বিভিন্ন পরীক্ষা থেকে দেখা গেছে, যেমন একটা পরীক্ষা আমি এখানে উল্লেখ করছি। শিশুকে প্রথমে দুটি একই মাপের কাঁচের গ্লাসে জল দিয়ে তাদের সামনে রাখা হলো এবং তাকে বলা হলো যে কোনটায় বেশি পরিমাণে জল আছে। শিশুটি বলল যে দুটো গ্লাসই সমান পরিমাণ জল আছে। এটা একটা পরীক্ষা, সেই পরীক্ষাটা আমি এখানে তুলে ধরছি। তারপরে পর মুহূর্তেই কী করা হলো, একটা গ্লাসকে অপরিবর্তিত রাখা হলো, তার পাশের গ্লাসটাকে একটু পরিবর্তন করে দেওয়া হলো, বাহ্যিক পরিবর্তন করে দেওয়া হলো। কীরকম না, গ্লাসটাকে একটু লম্বা করে দেওয়া হলো আর একটু সরু করে দেওয়া হলো। তাহলে তুলনামূলক এর থেকে এই গ্লাসটাকে বড় দেখাচ্ছে। এবার শিশুটিকে জিজ্ঞাসা করা হলো যে এই দুটোর মধ্যে কোনটাতে জল বেশি আছে। কিন্তু কনজারভেশন প্রসেসে বা এই যে কংক্রিট অপারেশনাল স্টেজে যে কনজারভেশন যে একটা ক্যারেক্টারিস্টিক্স, সেখানে শিশুটি অ্যান্সার দিল যে এই দুটোর মধ্যে দুটোতেই জল সমান রয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যটা পরিবর্তন করা হয়েছে, যে ধারণাটা কিন্তু শিশুর মধ্যে গঠন হয়ে আছে। সেকেন্ড, সেরিয়েশন। এই পর্যায়ে শিশু বস্তুর সাইজ, তার ওয়েট অনুযায়ী সে যে কোনো বস্তুকে সাজাতে পারে। থার্ড, ক্লাসিফিকেশন। এই পর্যায়ে শিশু বস্তুর যে বিভিন্ন রকমের যে বস্তুগুলো রয়েছে সেই বস্তুর বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে সেগুলোকে নির্দিষ্ট শ্রেণী বিভাগে সেগুলোকে আলাদা করে সাজাতে পারে। ফোর্থ, নাম্বার কনসেপ্ট। এই পর্যায়ে কি হয়, শিশুদের সামনে এবার এই বিষয়ে একটা পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষাটা আমি এখানে দেখাচ্ছি। এখানে শিশুটির সামনে 6টা কয়েন রাখা হয়েছিল, টাকা 6টা কয়েন রাখা হয়েছিল এবং আর একটা এরকমভাবে রাখা হয়েছিল, কিছুটা দূরবর্তী স্থানে, কিছুটা দূর স্থানে রাখা হয়েছিল। যে শিশুটাকে জিজ্ঞেস করা হলো যে ওপরে এবং নিচে কি সমান সংখ্যক কয়েন রয়েছে, শিশুটি বুঝতে পেরেছিল, কারণ তার আকার, সাইজ, তার এই সমস্ত সম্বন্ধে তার কিন্তু আগে থেকে ধারণা রয়েছে এবং সে সেখানে বুঝতে পেরেছিল যে দুটোতেই সমান রয়েছে। নিচের পোর্শনটাতে সেখানে কয়েনগুলোর মধ্যে গ্যাপ রাখা হয়েছে, সেই জন্য দেখে মনে হচ্ছে যে হ্যাঁ অনেকটা বড়, মানে এখানে হয়তো বেশি সংখ্যায় কয়েন রয়েছে।
আর ওপরটা হয়তো কম সংখ্যায় কয়েন রয়েছে, কিন্তু না, নিচেরটা এবং ওপরেরটা দুটোতেই সমান সংখ্যক কয়েন রয়েছে। সেটা শিশু বুঝতে পেরেছিল, যেটা এই স্তরের বৈশিষ্ট্য, কারণ এখানে এটা মূর্ত সক্রিয়তার স্তর, অর্থাৎ মূর্ত বস্তুকে এখানে তারা প্রকাশ করতে পারে বা বুঝতে পারে। ফোর্থ, ফর্মাল অপারেশনাল স্টেজ। বারো থেকে 18 বছর। ফর্মাল অপারেশনাল স্টেজে পেঁয়াজে বলেছেন যে এই স্তরে কিশোর কিশোরীদের মধ্যে যুক্তি এবং চিন্তনের ক্ষমতা বৃদ্ধি পায়, শুরু হয় এবং আস্তে আস্তে সেটা বৃদ্ধি পায়, এবং তারা যে কোনো কিছুর তারা সম্ভাব্য কারণ নির্ণয় করতে পারে এবং তারা ভবিষ্যতে চিন্তাও করতে পারে। এই স্তরের যে বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা বলা যেতে পারে ডিসক্রিমিনেশন পাওয়ার। এই সময় তাদের পৃথকীকরণের ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়। যেমন কোনো একটা পরিস্থিতিতে তারা যদি পড়ে, সেই পরিস্থিতির সম্ভাব্য কি কি বিষয় হতে পারে সেই সম্পর্কে তারা কিন্তু ওয়াকিবহল থাকে এবং সেই পরিস্থিতির সঙ্গে সেই সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারে বা সেখান থেকে পৃথকীকরণও করতে পারে। কনস্ট্রাকটিভ থিঙ্কিং। এই স্তরে কিশোর কিশোরীদের মধ্যে সংগঠিত চিন্তাভাবনা শুরু হয়। তারা মূর্ত তথ্য এবং বিমূর্ত বিষয়গুলোকে নিয়ে তারা চিন্তা করতে পারে। দেখা যাবে কোনো বিতর্ক সভায় কোনো কিছু বিষয়ে তাদের যদি বলা হয়, বা এই যে স্কুলে কিশোর কিশোরীদের জন্য মাঝে মাঝে বিতর্ক সভাও আয়োজন করা হয়, যেখানে সাপোজ যদি দেখা যায় যে সেখানে একটা বিষয় নিয়ে বলা হলো যে ড্রাগ আসক্তি নিয়ে বলো, তাহলে তারা সেটা নিজেদের মতো করে কিন্তু চিন্তা করতে পারে এবং ড্রাগ আসক্তি হলে কি হতে পারে সেই বিষয়েও কিন্তু তারা তাদের মত প্রদান করতে পারে। 3 নম্বর, প্রবলেম সলভিং। এই সময় তারা সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ দেখা যায় যে শিক্ষক যদি তাদের সামনে কোনো সমস্যা তাদের সামনে দেন কোনো বিষয়ে, তো তারা সেটা সমাধান করতে আগ্রহী হয় এবং তাদের সেখানে চিন্তাভাবনার প্রয়োগ ঘটায় এবং সেখানে কিছুটা হলেও শিক্ষকের কাছ থেকে সাহায্য নেন, কারণ শিক্ষক তো সবসময় স্ক্যাফোল্ডিংয়ের কাজ করেন। শিক্ষক তাকে সাহায্য করেন, সে তার সমস্যার সমাধানের জন্য আগ্রহী হয় এবং এগিয়ে যায় এবং নিজের সংগঠিত চিন্তাভাবনার মাধ্যমে সেই সমস্যাটার সমাধান করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখা যায় ফর্মাল অপারেশনাল স্টেজে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।